গল্প ১৫ বছর বয়সী মা। সতর্কীকরণ। এই পর্বে আবেগপ্রবণ ও মানসিকভাবে নাড়া দিতে পারে এমন কিছু দৃশ্য রয়েছে। দয়া করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিন। ঘড়ির কাঁটায় রাত ৮টা ছুঁই ছুঁই। অলি আর আলভি অলির মায়ের শপের সামনে এসে নামলো, কিন্তু এখানে এসে খুব একটা লাভ হলো না, কারণ শপটা বন্ধ। আলভি অলির পাশে গিয়ে দাঁড়ালো। মায়ের সাথে একটা মহিলাও তো এখানে কাজ করে, তাই না? তার নম্বর আছে তোমার কাছে? অলি না বদক মাথা নাড়ে। কেন যেন এবার অলির ভীষণ কান্না পাচ্ছে। অলি নিজের কান্না আটকে রাখতে পারল না। আমার মা বাবা কোথায় গেল? অলির গাল বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল। আলভি অলিকে নিজের দিকে ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, অলি, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তোমার সাথে কি কেউ ছিল না? তুমি কি চিৎকার করনি? অলি কান্নার মাঝেই বলে উঠল, না, আমি চিৎকার করার মতো অবস্থাতেই ছিলাম না। মায়ের অ্যাক্সিডেন্টের বিবরণ শুনেই আমি জ্ঞান হারিয়েছিলাম। অলির কথা শুনে আলভির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে উঠতেই পারছে না যে অলিকে সে কিভাবে সামলাবে। আলভি একটা শ্বাস ফেলে অলির চোখ জোড়ো মুছে দিল। বললাম তো, স্ট্রেস নিও না। তুমি কি বুঝতে পারছো না? তোমার শরীর কন্ডিশন আগের থেকেই খারাপ। প্লিজ কান্না করো না। আলভির কথা শুনে অলির কান্নার মাত্রা আরো বেড়ে যায়। নিজের কান্না লুকানোর চেষ্টায় সে অজান্তেই আলভিকে জড়িয়ে ধরে। এরকম ঘটনার জন্য আলভি মোটেও প্রস্তুত ছিল না। সে নিজের জায়গাতেই জমে গেল। কিছুক্ষণ যেতেই দু হাতে অলিকে বুকের মাঝে আঁকড়ে ধরল। অলি প্রথমে অনিচ্ছাকৃতভাবে আলভিকে জড়িয়ে ধরলেও কিছু মুহূর্ত যেতেই সে আলভির বুকের মাঝে অদ্ভুত এক ধরনের শান্তি খুঁজে পায়। এর আগেও আলভি অলিকে জড়িয়ে ধরেছিল, কিন্তু অলি সে সময় বেখেয়ালি ছিল। তবে এখন অলি সম্পূর্ণ খেয়ালই আছে। অলি ঠোঁট চেপে নিঃস্বরে বলে উঠল, আপনি আমার বাবা মাকে খুঁজে দিন প্লিজ। যেখান থেকে পারেন খুঁজে এনে দিন। আলভি আচমকাই অলিকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। গাড়ি স্টার্ট দিতেই অলি এগিয়ে আসে আলভির দিকে। বিনা বাক্যই সে আলভির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আলভির কোমর জড়িয়ে ধরে। আলভির কোলেই মুখ গোজে। আলভি বুঝতে পারে অলির মন ভীষণ খারাপ। সে অলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ যেতেই অলি মুখ তুলে আলভির দিকে তাকায়। আপনি নিশ্চয় অনেক বিরক্ত হচ্ছেন, তাই না? আমি জানি আপনি কান্নার আওয়াজ পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজেকে থামানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমার বাবা মা কোথায় গেল? আমি কোথায় খুঁজবো তাদের? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আলভি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সে নিজের বাম হাতটা স্টিয়ারিং এর উপর রেখে ডান হাতটা অলির মাথায় রেখে বলে উঠল, মাঝে মাঝে কাঁদতে হয় অলি। আমি তোমাকে কাঁদতে বারণ করতাম না, তবে তুমি তো জানোই যে তুমি প্রেগনেন্ট। এই অবস্থায় কান্নাকাটি করলে কি হতে পারে সেটাও তুমি জানো। আর সত্যি বলতে আমি সেজন্যই চিন্তিত। অলি পুনরায় আলভির কোমর জড়িয়ে ধরে মুখ বুঝল। এই মুহূর্তেই আলভি তার একমাত্র সেফ অ্যান্ড কমফোর্ট প্লেস। 15 মিনিট পর আলভি গাড়িটাকে অলিদের বাড়ির সামনে থামায়। অলি, ওঠো। আলভির ডাকে অলি মুখ তুলল, তারপর ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অলির শরীর চলছে না। মনে হচ্ছে শরীরের সবটুকু শক্তি কেউ নিংড়ে নিয়েছে। আলভি গাড়িটা পার করে অলিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। আলভি নিজেও ক্লান্ত। অলি রুমে এসে কাপড় চেঞ্জ করে আলভির দিকে তাকালো। আলভি ফোনে কাউকে মেইল করতে ব্যস্ত। অলি একটা শ্বাস ফেলে বাবা মায়ের রুমে এলো। তারপর সেখান থেকে লিয়াকত হোসেনের একটা পাঞ্জাবি আর পায়জামা বের করে নিজের রুমে এসে আলভির দিকে এগিয়ে দিল। কাপড়গুলো দেখে আলভি অলির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, আপনি এইগুলো পরেন নিন। স্যুট কোট পরে আর কতক্ষণ থাকবেন? আলভি মাথা নেড়ে অলির হাত থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। 10 মিনিট যেতেই আলভি ওয়াশরুম থেকে বের হলো। আলভি বের হতেই অলি তার দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। আলভি কিছু সময়
অলির দিকে তাকিয়ে থেকে তোয়ালেটা নিজের মুখ মুছতে লাগলো। বলছিলাম কি বিড়ালের বাচ্চাটাকে সরাতে হতো। আপনি একটু সরিয়ে দিবেন। আলবি অলির দিকে তাকাতেই অলি হকচকিয়ে বলে ওঠে, আসলে আমার ভয়। কুল ডাউন, আমি সরিয়ে দিব, চিন্তা করো না, এটা কোনো বড় ব্যাপার নয়। আলবির কথাই বলে ঠোঁট চেপে মাথা নিচু করে নিল। সে তো ভুলেই গেছে আলবি ডক্টর, মরা বস্তু দেখার অভ্যাস আছে তার। আলবি তোয়ালেটা খাটের উপর রেখে অলির উদ্দেশ্যে বলল, চলো ওটাকে কবর দিয়ে আসি। আলবি এগিয়ে গেল, অলিও তার পিছু পিছু যেতে লাগলো। অলি বাগানের সাইডের লাইট অন করে আলবির উদ্দেশ্যে বলল, ওটাকে নিয়ে বাগানের সাইডে চলুন। আলবি মাথা নেড়ে বেলচা হাতে এগিয়ে গেল কিচেনের দিকে। অলিও দ্রুত বজায় রেখে আলবিকে সাহায্য করতে লাগলো। ছোট্ট কবরটার সামনে দাঁড়িয়ে আছে অলি। এদিকে গোলাপ ফুলের ঘ্রাণে আলবির অবস্থা খারাপ। অলি আলবির দিকে তাকাতেই থমকে যায়। এ কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আলবির চোখ দিয়ে অঝোরো পানি পড়ছে, সেই সাথে সমস্ত মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে। আলবি হাত চুলকাতে চুলকাতে বলল, গোলাপ ফুলে আমার একটু অ্যালার্জি আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আলবির কথা শোনা মাত্রই অলি স্তব্ধ হয়ে যায়। এই আলবির মাথার তার কি ছিঁড়ে গেছে? সমস্যা হলে এতক্ষণ চুপচাপ সহ্য করছিল কেন? বিনা দ্বিধায় আচমকায় আলবির হাত ধরে ফেলল অলি। আলবি বিষময়ে তাকিয়ে রইল তার দিকে। কিছু বোঝার আগেই অলি তার হাত ধরে টানতে শুরু করলো। কিন্তু আলবির মতো উচ্চতা আর গড়নের একজন পুরুষকে কি তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া যায়? তাও আবার অলির পক্ষে সেটা একদমই অসম্ভব। অলি এক পলক তার দিকে তাকিয়ে বলল, আরে এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আজ তো আপনার কষ্ট হচ্ছিল, তারপরও কেন দাঁড়িয়েছিলেন এতক্ষণ? এখনো দাঁড়িয়ে আছেন কেন? অলির তীক্ষ্ণ কণ্ঠে ধ্যান ভাঙল আলবি। নিঃশব্দে ওর পিছু হাঁটা ধরল। অলি কিচেনে এসে সবকিছু পরিষ্কার করতে নিলে আলবি বাধা দিয়ে বলে, তোমার শরীর ভালো নেই, এসব রাখো। অলি মৃদু সুরে বলে, ঘর অগোছালো থাকলে আমার শরীরও খারাপ লাগবে। আলবি একটা চেয়ার টেনে অলিকে সেখানে বসিয়ে দিয়ে বলল, আমি গুছিয়ে রাখছি। আরে আপনি কিভাবে গোছাবেন? আপনার শরীরটাও তো ভালো নেই, চোখ মুখে কি অবস্থা হয়েছে। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আলবি গোছাতে শুরু করলে অলি এসে তাকে আটকায়। এইগুলো রাখুন, কাউকেই গোছাতে হবে না। আলবি বলল, আমি পারবো, তুমি চুপচাপ বসো। ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে। আলবি সবকিছু গুছিয়ে অলির উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, দেখো সব ঠিকঠাক আছে? অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। অনেক কাজ করেছে, এখন গিয়ে শুয়ে পড়ুন, কালকে কিন্তু বাবা মাকে খুঁজে বের করতেই হবে। আলবি অলির মুখ বরাবর ঝুঁকে বলল, তুমি চিন্তা করো না, কালকে দরকার হলে পুলিশের কাছে যাব। অলি আলবিকে নিয়ে নিজের রুমে এলো। আলবি অলির উদ্দেশ্যে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। তুমি ঘুমিয়ে গেলে আমি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ব। অলি মাথা নেড়ে শুয়ে পড়ল। আলবিও অলির পাশে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ কেটে গেলেও অলি ঘুমাতে পারে না। তুমি ঘুমাচ্ছ না কেন? অলি আলবির দিকে তাকিয়ে বলল, আমি ঘুমালেই আপনি চলে যাবেন, সেটা ভেবেই আমি ঘুমাতে পারছি না। আলবি অবাক চোখে অলির দিকে তাকায়। তুমি চাইছো আমি এখানে থাকি? অলি ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলবি একটা শ্বাস ফেলে বলে, আচ্ছা আমি যাব না, এখানেই বসে থাকবো, তুমি ঘুমাও। অলি শোয়া থেকে উঠে বসে বলল, আমার খাটটা ততটা বড় নয়, কিন্তু দুইজন শোয়া যায়। মা প্রায়ই আমার সাথে ঘুমাতেন, আপনিও আমার পাশে শুয়ে পড়ুন। অলির কথা শুনে আলবি চমকিত হয়ে নয়নে অলির দিকে তাকায়। যেই মেয়েটা তার সাথে ঘুমানোর ভয়ে রূপসার রুমে গিয়ে লুকিয়েছিল, সেই মেয়েটাই আজকে নিজে থেকে তার পাশে ঘুমাতে চাইছে। কি হলো, আপনার প্রবলেম হবে? আলবি নাবাদক মাথা নাড়ে, আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে কষ্ট করে লাইটটা অফ করে দিয়ে এসে শুয়ে পড়ুন। আলবি মাথা নেড়ে লাইট অফ করে দিয়ে অলির পাশে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর অলি মৃদু স্বরে বলে ওঠে, আমি আপনাকে জড়িয়ে ধরবো?
অলির ফিসফিসিয়ে বলা কথাটাই আলবির শরীর অসাড় হয়ে গেল। সে জবাব না দিয়ে নিজে থেকেই অলিকে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি এই সময়টার জন্য কতটা অপেক্ষা করেছিলাম তুমি কল্পনাও করতে পারবে না হানিবি। আলবির গভীর কণ্ঠ শুনে অলির গলা শুকিয়ে এলো। সেই সাথে আলবির মুখ থেকে হানিবি ডাকটা শুনে প্রথমবারের মতো ভালো লাগা কাজ করলো অলির হার্টবিট রেট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আলবির স্পর্শ তার দেহ এবং মনে এক অস্বাভাবিক শিহরণ ছড়িয়ে দিয়েছে। সে ভীষণ ভীত, তবে এটা আলবিকে হারিয়ে ফেলার ভয়। সে কোনো মূল্যেই আলবির এই স্পর্শের ভাগ কাউকে দিতে পারবে না। আলবির এই হাতের স্পর্শ শুধুমাত্র তার অধিকার। অলি আলবির বুকের সাথে নিজেকে আরো জড়িয়ে নিল। রাত্রি 12টা। অলি ঘুমাচ্ছে, তার নিঃশ্বাস ভারী, যেন ঘুমের গভীরে তোলে আছে। অথচ আলবির চোখে এক ফোঁটা ঘুম নেই। সে হঠাৎ করেই বালিশের নিচ থেকে ফোনটা হাতে তুলে নিল। দিহান ইমেইল নিজের নম্বর দিয়েছিল। আলবি সরাসরি দিহানকে কল দিল। দিহান রিসিভ করতেই আলবি খুব স্বর্ণপর্ণ অলির থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। হ্যালো এভি, আমি অনেকক্ষণ যাবৎ বাইরে অপেক্ষা করছি, দরজা খোলো, বাইরে অনেক মশা। আলবি এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে দিতেই দিহান ভিতরে প্রবেশ করে। তারা দুজনেই ড্রয়িং রুমে এসে বসে। চারপাশে নিস্তব্ধ, ঘরের বাতাস পর্যন্ত ভারী। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর দিহান প্রথম মুখ খোলে। ভাবিকে ব্যাপারটা জানিয়ে দেওয়া উচিত এভি। আলবির চোয়াল শক্ত হয়ে যায়, চোখ লালচে, তবুও গলার স্বর নিচু রেখে বলল, অলি এই ব্যাপারে জানতে পারলে আমি অলিকে সামলাতে পারবো না দিহান। কিছুতেই অলিকে এই ব্যাপারে জানানো যাবে না। দিহান মাথা নিচু করে হালকা শ্বাস ফেলে। তাই বলে কি শেষবারের মতো বাবা মাকে দেখতেও দিবি না? আলবি দুই হাতে মাথা চেপে ধরে। এতক্ষণ ধরে নিজেকে আটকে রেখেছিল, কিন্তু ভিতরের কষ্টটাকে যেন এখন আর জমাতে পারছে না। মনের ভিতরে একটা হাহাকার জমে আছে। দিহান পাশে বসে আলবির কাঁধে হাত রাখে। তুই এরকম করলে কিভাবে হবে বল? ভাবিকে তো তোকেই সামলাতে হবে, তাই না? আলবি কিছুটা সময় নিয়ে নিজেকে একটু শক্ত করে নেয়। সকাল হতেই আমি অলিকে নিয়ে বাইরে চলে যাব। সেই সুযোগে তুই আমার আর অলির ফ্যামিলিকে কল দিয়ে আব্বু আর আম্মুর বিষয়টা জানাবি। সবার আগে আমার মামি মানে অলির খালাকে। দিহান চুপচাপ মাথা নেড়ে সায় দিল। আলবির চোখ দুটো কেমন যেন জল জল করছিল, দৃষ্টি স্থির রাখতে পারছিল না। এসব কিভাবে হয়ে গেল দিহান? আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আমার অলি কিভাবে মেনে নেবে? দিহান একটুখানি নিঃশ্বাস ফেলে রয়েস হয়ে বলল, সেখানে আমি এই বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আন্টি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অপারেশন চলাকালীনই অলি মারা যান। আর তোর কথা মতো ভাবিকেও সেই সময়ই হয়তো কিডন্যাপ করা হয়েছিল। এত কিছু একসাথে ঘটে যাওয়াতে আঙ্কেলের হার্ট অ্যাটাক হয়েছিল। না, আচমকা তীক্ষ্ণ চিৎকারের ঘরের শ্বাস কিন্তু নীরবতা বিদীর্ণ হয়ে গেল। আলবি আর দিহান দুজনেই ঝাঁকুনি খেয়ে রুমের দরজার দিকে তাকালো। অলি দাঁড়িয়ে আছে। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসা অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু চোখের ভিতরের আতঙ্কটা দূর থেকেই ধরা পড়ছে। অলি ধীরে ধীরে এগিয়ে আসে। ওড়নাটা কাঁধ থেকে নামতে নামতে হাত থেকে ফ্লোরে ঝুলে পড়েছে। অলির খেয়ালও নেই, গলার স্বর কাঁপছে, বুকের ভিতরটা যেন কেউ পিষে ধরেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। উনি এসবের কি বললেন? আলবি এগিয়ে এসে অলিকে সামলানোর চেষ্টা করলো। দিহান দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। অলি এক ঝটকায় আলবির হাত সরিয়ে দিয়ে হাঁস হাঁস করতে বলে উঠল, না না, উনি একটু আগে ইয়ার্কি করছেন, তাই না? আরে আমাদের বাইরে শপিং করতে যাওয়ার কথা ছিল। আমি মাকে কাপড় কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। মা কিভাবে এভাবে চলে যেতে পারে? বাবা, আমি তো
তাকে এখন পর্যন্ত বলতেই পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি মাকেও বলতে পারলাম না যে তারা আমার কাছে কতটা প্রিয়। অলি হুম হুম করে কেঁদে উঠল। আলবি অলিকে একটানে বুকের সাথে মিশিয়ে নিল। অলি আলবির বুকের মাঝেই মুখ গুজে উঠল। আমি কি ইতিম হয়ে গেলাম? আমার কি আর কেউ রইল না? আপনি আমার মা বাবাকে একবার এনে দিন না প্লিজ। আমি শুধুমাত্র একবারই তাদেরকে জড়িয়ে ধরে বলতে চাই তারা পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ বাবা মা। আমি বলতে চাই আমি তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসি। আলবির বুকটা ধরে আসছে। সে মুখে কিছু বলতে পারছে না। তার চোখের নিচেও পানি জমেছে। অলি আলবিকে ছেড়ে দু পা পিছিয়ে গেল। হাত দিয়ে নিজের চুল টানতে লাগলো। বুক চাপড়ে বলতে শুরু করলো, মা, বাবা, প্লিজ ফিরে এসো, ফিরে এসো মা। তোমার ছোট্ট পরীর খুব কষ্ট হচ্ছে। বাবা, আম্মুকে এভাবে কষ্ট দিতে নেই। আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে। ফিরে এসো। আল্লাহ, আমার বাবা মাকে নিও না। ফিরে যাও আল্লাহ, আমি পারবো না থাকতে। মা, তুমি তো বলেছিলে তোমরা থাকবে আমার পাশে, তাহলে কিভাবে চলে গেলে? কিভাবে চলে গেলে? অলির প্রত্যেকটা চিৎকার আলবির বুকে ছুঁড়ে ন্যায় বিঁধে যাচ্ছিল। আলবির বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আলবি আর সহ্য করতে না পেরে পুনরায় অলিকে আঁকড়ে ধরে জোর করে বুকের সাথে চেপে ধরল। কলিজা, শান্ত হ, প্লিজ, প্লিজ শান্ত হ। তুই এরকম করলে আমাকেও হারিয়ে ফেলবে তুই। আমি তোর কান্না সহ্য করতে পারছি না। চলবে।